দিনের শেষে ইরান এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধার বেশি দাঁড়িয়ে আছে। মার্কিন দাদাগিরি আর কতদিন? যখন ট্রাম্প নিজের কর্মকর্তাদের সফর বাতিল করে ঘরে বসে সব কার্ড আমার হাতে বলে চিৎকার করেন, তখন তেহরান তার অদম্য সাহসে মাথা উঁচু করে টিকে থাকে। ইরান প্রমাণ করেছে যে বাংকার বাস্টার দিয়ে পাহাড় ধ্বংস করা সম্ভব হলেও একটি অকুতোভয় জাতির ইচ্ছাশক্তিকে ধ্বংস করা অসম্ভব। জনজান প্রদেশের মাটিতে পড়ে থাকা আমেরিকার সেই ভয়ঙ্কর অস্ত্রগুলো আজ কেবল নিথর ধাতবস্তু। যে GBU-57 বাংকার বাস্টার দিয়ে গোটা পাহাড় গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, তা আজ ইরানের অদম্য প্রতিরোধের কাছে মাথা নত করেছে। মার্কিন সামরিক সক্ষমতার দম্ভ আজ ইরানের মাটিতে পড়ে গল্পের গরু গাছে চড়ার মতো হাস্যাস্পদ হয়ে উঠেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর প্রমাণ করেছে মার্কিন সমর কৌশল আসলে কাগজে বাঁক। জনজানের যুদ্ধক্ষেত্রে উদ্ধার হওয়া ৯৫০০টিরও বেশি ক্লাস্টার বোমলেট এবং ৫২টি রকেট নিষ্ক্রিয় করা এটি কেবল প্রযুক্তিগত দক্ষতা নয়, এটি ইরানের ইস্পাত কঠিন সাহসের বহিঃপ্রকাশ। আমেরিকার অত্যাধুনিক F-15, F-16 আর F-35 যুদ্ধ বিমানগুলো আকাশে থেকে যা বর্ষণ করেছিল, তা ইরানের প্রতিরোধের দেয়ালে ধাক্কা খেয়ে কেবল আঙুর ফল টক হয়ে আছে। বাংকার বাস্টারগুলো আজ কোনো অট্টালিকা নয়, বরং নিজেদেরই ব্যর্থতার কবর খুলেছে। আর ইরান তারা এই ধ্বংসাবশেষ থেকে আমেরিকার প্রযুক্তির গোপন দিকগুলো উদ্ধার করে নিজেদের ভান্ডার সমৃদ্ধ করছে। একেই বলে বিপদ থেকে সুযোগ ছিনিয়ে আনা। ডোনাল্ড ট্রাম্প গলাবাজি করে বলছেন সব ট্রাম্প কার্ড আমাদের হাতে, কিন্তু পর্দার আড়ালে তার অস্থিরতা ঠিকই ফুটে উঠছে। মার্কিন দূতের সফর বাতিল করা, দীর্ঘ বিমান যাত্রার দোহাই দেয়া, এসবই তো ভয়ে গা ঢাকা দেওয়ার নামান্তর। ট্রাম্পের এই আচরণ যেন বিপদ বুঝে পিঠ টান দেওয়ার মতো। তিনি যখন বলছেন আমরা সব জিতে গেছি, তখন ওয়াশিংটনের অন্দরমহলে বসে চাউর হচ্ছে অন্য সত্য, আর সেই সত্যটি ফাঁস করেছে স্বয়ং তাদেরই এক গোপন মেমো। ওয়াশিংটনের আইন উপদেষ্টা রিড ডি রুবেনস্টাইনের ফাঁস হওয়া নথিতে বেরিয়ে এলো আসল চেহারা। ট্রাম্প বারবার বুক খুলিয়ে বলেছিলেন ইসরায়েলের কথায় আমি যুদ্ধ করছি না, কিন্তু মেমোয় পরিষ্কার লেখা এই যুদ্ধ আমেরিকার নিজস্ব কোনো রণকৌশল নয়, এটি ইসরায়েলের স্বার্থ রক্ষার এক করুণ আখ্যান। অর্থাৎ ইরানকে ঘেরাও করতে গিয়ে আমেরিকা এখন নিজেরাই নিজেদের জালে আটকে পড়েছে। এই মেমোই প্রমাণ করে ইরান কেবল একটি দেশের বিরুদ্ধে লড়ছে না, বরং লড়ছে এক গভীর ষড়যন্ত্রের বিপরীতে। ইরান আজ কেবল নিজের দেশের সীমানা রক্ষা করছে না, তারা সারা বিশ্বের সামনে মার্কিন নীতিমালার ভণ্ডামির হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান থেকে পাকিস্তান পুরো অঞ্চলে যেন এক দাবার ঘুঁটি চালছেন। তিনি আমেরিকার দম্ভের বিপরীতে শান্ত কিন্তু দৃঢ়। তার প্রতিটি পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে ইরান কোনো পুতুল নয়। ইরান এখন আর আকাশ কুসুম কল্পনায় ভাসছে না, বরং বাস্তবতার নিরিখে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে বদ্ধপরিকর। আমেরিকার কোনো প্যারালাল প্ল্যান বা ইয়ার স্ট্রাইক ইরানকে দমিয়ে রাখতে পারেনি, বরং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যে কতটা নিখুঁত তা প্রমাণ হয়েছে আকাশ থেকেই মার্কিন ক্রুজ মিসাইলগুলো খসিয়ে দেওয়ার মাধ্যমে। ইরাকে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে শুরু হয়েছে সমন্বিত হামলার নতুন ঢেউ। মাত্র ২৪ ঘন্টায় ৬টি নির্ভুল হামলার দাবি করেছে ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্র এরবিলে একের পর এক বিস্ফোরণ শোনা গেছে। স্থানীয় সূত্র বলছে একাধিক কামিকাজি ড্রোন ছোড়া হয়েছে মার্কিন লক্ষ্যবস্তুতে, আর সেগুলো নির্ভুলভাবে আঘাত হেনেছে। একই সময় বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ড্রোন হামলা হয়েছে, যেখানে মার্কিন সামরিক সহায়ক ঘাঁটি লক্ষ্যবস্তু ছিল। শুধু তাই নয়, একটি আল আরাব ক্ষেপণাস্ত্র ছোড়ার ভিডিও সামনে এসেছে, যা সরাসরি মার্কিন ঘাঁটির দিকে ছুটে গেছে। একজন ইরাকি কর্মকর্তা হামলার সত্যতা নিশ্চিত করলেও হতাহতের বিষয়ে কিছু বলেননি। তবে রেজিস্ট্যান্স গোষ্ঠীর বার্তা পরিষ্কার, বিদেশি সেনারা ইরাক ছাড়ার আগ পর্যন্ত এই হামলা চলবে। এই উত্তেজনার মধ্যে হঠাৎই সংঘাত রূপ নেয় আরও বড় এক ঝড়ে। ইরান শুরু করেছে তাদের অপারেশন ট্রু প্রমিস 4-এর ৯১তম ঢেউ। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আর ড্রোনের বৃষ্টি নেমেছে, আর প্রধান লক্ষ্য এখন ইসরায়েলের বড় শহরগুলো। তেল আবিব, হাইফা হঠাৎ করেই সাইরেনের শব্দে কেঁপে ওঠে শহর। বলা হচ্ছে প্রায় ৫০ লাখ মানুষ ছুটে গেছে বাংকারে আশ্রয় নিতে। আকাশে বিস্ফোরণের পর বিস্ফোরণ, চারদিকে আতঙ্ক, বিশৃঙ্খলা। জরুরি সেবাকর্মীরা হিমশিম খাচ্ছে, একসাথে এত হামলা সামাল দেয়া যেন অসম্ভব হয়ে উঠছে। কিন্তু এখানেই শেষ নয়। এই যুদ্ধ আর শুধু ইসরায়েলের ভেতরে সীমাবদ্ধ নেই, এটি এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া এক সমন্বিত আক্রমণ। দক্ষিণ দিক থেকে ইয়েমেনের হুথি বাহিনী যোগ দিয়েছে এই লড়াইয়ে। তারা দক্ষিণ ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে, এমনকি ডিমোনা সংবেদনশীল এলাকার কাছেও আঘাত হানার দাবি উঠেছে। একই সময় লেবানন থেকে হিজবুল্লাহ তেল আবিবের জাফা অঞ্চলে যৌথ হামলা চালিয়েছে।
ইরান, হিজবুল্লাহ এবং ইয়েমেন এই তিন শক্তি এখন একসাথে কাজ করছে। এটিকে বলা হচ্ছে ইউনিফাইড রেজিস্ট্যান্স ফ্রন্ট, একটি দীর্ঘদিনের পরিকল্পিত কৌশলের বাস্তব রূপ। ইসরায়েলি গণমাধ্যম বলছে ক্ষয়ক্ষতি ব্যাপক। ভারী ওয়ারহেড যুক্ত ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আঘাত এনেছে। তেল নোভ এয়ারবেস, বেন গুরিয়ন বিমানবন্দর সহ কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু হয়েছে। শুধু সামরিক ঘাঁটি নয়, তেল আবিব, হাইফা, আশদোদ, বীরশেবা, নেগেভ সব জায়গায় আঘাতের চিহ্ন। এই সংঘাত এখন আরও বিপজ্জনক মোড় নিয়েছে, কারণ যুক্তরাষ্ট্র সরাসরি এর মধ্যে টেনে আনা হয়েছে। ইরান দাবি করছে তারা 4টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে, যদিও এই দাবির স্বাধীন কোনো নিশ্চিত তথ্য নেই। কুয়েতে আহমেদ আল জাবের ও আলী আল সালেম ঘাঁটি, সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি, সব জায়গায় হামলার দাবি উঠেছে। এমনকি সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির রাডার সিস্টেম ধ্বংসের কথাও বলছে ইরান। এই রাডার ছিল আকাশপথের হুমকি শনাক্ত করার গুরুত্বপূর্ণ উপাদান। এটি ধ্বংস হলে পুরো অঞ্চলের প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ফাঁক তৈরি হতে পারে। পারস্য উপসাগরেও নাটকীয় দাবি। ইরান বলছে তারা একটি উন্নত ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ওয়াশিংটনের আকাশে এখন যুদ্ধের মেঘের চেয়েও ঘনীভূত ধোঁয়াশা। ইরান সংঘাতের প্রকৃত ক্ষয়ক্ষতির হিসেব নিয়ে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে উঠে আসছে গুরুতর অভিযোগ। প্রশাসন যেন কোনো ঢাক গুড়গুড় নীতি নিয়ে এগোচ্ছে, যেখানে তথ্যের স্বচ্ছতা তলানিতে। একদিকে সিজফায়ার বা যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে রণক্ষেত্রে প্রাণহানি ও আহত হওয়ার সংখ্যা নিয়ে লুকোচুরি, সব মিলিয়ে এক গভীর সংকটের মুখে দাঁড়িয়ে হোয়াইট হাউস। পেন্টাগনের তথ্যে অসামঞ্জস্যতা যেন মরার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির সময় নিহতের সংখ্যা ছিল 385, যা পরে বেড়ে 428 হয়েছিল। কিন্তু হঠাৎ করে কোনো ব্যাখ্যা ছাড়াই 15 জন আহতের নাম তালিকা থেকে মুছে ফেলা হলো। সংখ্যাটা নেমে এলো 413-তে, এরপর আবার 411। এই যে সংখ্যার ক্রমাগত হেরফের, তা সাধারণ মানুষের কাছে আকাশকুসুম কল্পনা ছাড়া আর কিছু নয়। কর্মকর্তারা এর কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারছেন না, বরং দায়সারা উত্তর দিচ্ছেন। মনে হচ্ছে প্রশাসন যুদ্ধের ভয়াবহতাকে সাধারণ মানুষের কাছে ধামা চাপা দেওয়ার এক পরিকল্পিত ছক কষছে। কেবল সংখ্যা নয়, যুদ্ধের প্রকৃত চিত্রটি আড়াল করার অভিযোগ উঠছে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ড জাহাজের অগ্নিকাণ্ডে 200-র বেশি নাবিক আহত হলেও সেই তথ্য সরকারি খাতায় নেই। এছাড়া ইউএসএস আব্রাহাম জাহাজের ঘটনার তথ্য চেপে যাওয়া হয়েছে। সমালোচকদের মতে প্রশাসন একটি নিয়ন্ত্রিত আখ্যান তৈরি করছে, যা প্রকৃত মানবিক ক্ষয়ক্ষতির চিত্রকে লেজে গোবরে করে ফেলেছে। এই অস্বচ্ছতা কেবল রাজনৈতিক বিতর্কই বাড়াচ্ছে না, বরং প্রশাসনের প্রতি জনগণের আস্থাকেও তলানিতে নামিয়ে এনেছে। শুধু হতাহতের সংখ্যায় নয়, বড় ধরনের সংকটে পড়েছে মার্কিন সামরিক অস্ত্র ভাণ্ডারও। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ইরান অভিযানে মার্কিন বাহিনীর প্রেসিশন স্ট্রাইক মিসাইলের 45%, প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ও থার্ড মিসাইলের অর্ধেকই শেষ হয়ে গেছে। এটি শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয়, ভবিষ্যতে চীনের মতো বড় কোনো প্রতিপক্ষের মোকাবিলায় আমেরিকার জন্য সাপে নেউলে সম্পর্কের মতো বিপদ ডেকে আনতে পারে। ডোনাল্ড ট্রাম্প অবশ্যই এসব অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন মার্কিন মিসাইলের কোনো অভাব নেই, যেন তার কাছে অস্ত্র যোগানোর কোনো আলাদিনের চারাক আছে। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন। 2027 সালের জন্য $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব এবং জেনারেল মোটরস বা ফোর্ডের মতো বেসামরিক কোম্পানিকে অস্ত্র উৎপাদনে জড়ানোর উদ্যোগ এটাই প্রমাণ করে যে সংকট অন্ধকার গলি থেকে বেরিয়ে এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসন এখন মরিয়া হয়ে অস্ত্র ভাণ্ডার পুনর্গঠনে নেমেছে। যুদ্ধের দামামা বাজলে কি সত্যকে শাখের করাত বানাতে হবে? একদিকে যেমন ট্রাম্প প্রশাসন শান্তির কথা বলছে, অন্যদিকে তাদের কৌশলগত ত্রুটিগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। জনসম্মুখে স্বচ্ছতার অভাব কেবল বিশ্ব রাজনীতিতে অস্থিরতা বাড়াচ্ছে না, বরং দেশটির অভ্যন্তরীণ আস্থার সংকটকেও প্রকট করছে। ইরান সংঘাতের এই পরিণতির দিকে তাকিয়ে এখন বিশ্ববাসী, শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসন কি পুরো সত্যটা স্বীকার করবে, নাকি এই লুকোচুরি শেষ পর্যন্ত ওয়াশিংটনে গেল রব তুলবে? আবারও যুক্তরাষ্ট্রের অশনি সংকেত। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাতে হঠাৎ করেই নাটকীয় মোড়, আর সেই মোড় ঘিরে তৈরি হয়েছে রহস্য, উত্তেজনা আর ভয়ের এক বিস্ফোরক মিশ্রণ।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি এমন কিছু ছবি প্রকাশ করেছে যা পুরো পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। তাদের দাবি, কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে থাকা একটি CH-47 ঝিনুক হেলিকপ্টার ড্রোন হামলায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হেলিকপ্টারটি শুধু একটি যান নয়, এটি মার্কিন সেনাবাহিনীর অন্যতম শক্তিশালী লজিস্টিক অস্ত্র, যা সৈন্য, অস্ত্র ও সরঞ্জাম দ্রুত পরিবহনে ব্যবহৃত হয়। কিন্তু এখানেই প্রশ্ন, এই ঘটনার কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি ওয়াশিংটন। পেন্টাগন এখনও নীরব, আর এই নীরবতাই যেন আরও বড় ঝড়ের পূর্বাভাস। ইরানের আরেকটি গণমাধ্যম আরও বিস্ফোরক দাবি করেছে। তাদের মতে, এই হেলিকপ্টারটি একটি বিশেষ উদ্ধার অভিযানে ছিল। লক্ষ্য, ইরানের আকাশে ভূপাতিত হওয়া একটি মার্কিন যুদ্ধ বিমানের পাইলটকে খুঁজে বের করা। আর এখানেই আসে সবচেয়ে বড় খবর, একটি মার্কিন F-15E স্ট্রাইক ইগল যুদ্ধ বিমান নাকি ইরানের ভেতরে গুলি করে ভূপাতিত করা হয়েছে। যদি এটি সত্য হয়, তাহলে এটি হবে এই যুদ্ধে এক বিশাল টার্নিং পয়েন্ট। প্রতিবেদন বলছে, ওই বিমানে ছিলেন দুইজন, একজন পাইলট এবং একজন অস্ত্র নিয়ন্ত্রণ কর্মকর্তা। হামলার পর দুজনই ইজেক্ট করে বেরিয়ে আসেন। এর মধ্যে একজনকে জীবিত উদ্ধার করে মার্কিন বাহিনী এবং তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, কিন্তু অন্যজন এখনও নিখোঁজ। সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে আর তাকে খুঁজে পেতে চলছে মরিয়া তল্লাশি। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই বড় একটি সিদ্ধান্ত নেয় ইসরায়েল। জানা গেছে, চলমান উদ্ধার অভিযানে বাধা না দিতে ইসরায়েল তাদের পরিকল্পিত হামলা স্থগিত করেছে। এই পদক্ষেপ দেখাচ্ছে পরিস্থিতি কতটা সংবেদনশীল হয়ে উঠেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আরও এক ধাপ এগিয়ে গেছে। তারা ঘোষণা দিয়েছে, যে কেউ যদি মার্কিন পাইলটকে খুঁজে দেয় তাকে পুরস্কৃত করা হবে। এমনকি সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে পাইলটদের ধরিয়ে দিতে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেছেন, এই ক্ষতি কূটনৈতিক অবস্থান বদলাবে না। তার কণ্ঠে ছিল কঠোরতা, এটা যুদ্ধ। তবে নিখোঁজ পাইলট ধরা পড়লে যুক্তরাষ্ট্র কী করবে সে বিষয়ে তিনি কিছু বলেননি। এই নীরবতা নতুন করে উদ্বেগ তৈরি করছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে একটি যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছে, তবে তারা এখনও বিস্তারিত কিছু জানায়নি। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্টকে পুরো পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। এই ঘটনার মধ্য দিয়ে আরেকটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, ইরানের আকাশ প্রতিরক্ষা এখনও শক্তিশালী। যুক্তরাষ্ট্র এতদিন দাবি করে আসছিল তারা আকাশে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, কিন্তু এই ঘটনাই দেখাচ্ছে ইরান এখনও প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম। এর আগে এই যুদ্ধে আরও 3টি F-15E বিমান হারানোর খবর এসেছে, যদিও সেগুলো ফ্রেন্ডলি ফায়ারের কারণে। এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছে। একদিকে নিখোঁজ পাইলটের খোঁজে মরিয়া যুক্তরাষ্ট্র, অন্যদিকে ইরানের কঠোর অবস্থান। আকাশে প্রতিনিয়ত বাড়ছে উত্তেজনা, মাটিতে জমছে অনিশ্চয়তা। এই যুদ্ধ এখন আর শুধু অস্ত্রের লড়াই নয়, এটি সম্মান, ক্ষমতা আর টিকে থাকার এক ভয়ঙ্কর পরীক্ষা। আর সেই পরীক্ষার প্রতিটি মুহূর্ত যেন নতুন করে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। আগুনের পাখি জেগে উঠছে, ইরানের হাজার অস্ত্রের গর্জন। পারস্য উপসাগরের নীল জলে এখন শীতল বাতাস বইছে, কিন্তু এই শান্তি যে ঝড়ের আগের নীরবতা তা বুঝতে কোনো সমরবিদ লাগে না। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল 3টি বিমানবাহী রণতরী নিয়ে ইরানের দরজায় দাঁড়িয়ে ভয় দেখানোর খেলায় মেতেছে। অন্যদিকে তেহরান নিজের ঘর গুছিয়ে ঠান্ডা মাথায় বলছে, আমাদের আঙুল ট্রিগারে আছে। এই হলো ইরান, চাপের মুখে হাঁটু গেড়ে বসার নাম, যার অভিধানে কোনোদিনও ছিল না, আজও নেই। দীর্ঘ 25 বছরের অক্লান্ত পরিশ্রম, ঘাম আর মেধার ফসল আজ ইরানের সামরিক বহরে সারি সারি সাজানো। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক সাফ জানিয়ে দিয়েছেন, ইহুদিবাদীদের ঘায়েল করতে 1000 ধরনের অস্ত্র প্রস্তুত রয়েছে। 9000 কোম্পানির নিরলস পরিশ্রমে গড়া এই অস্ত্র ভাণ্ডার কোনো ফাঁকা হুমকির গুলি নয়। এ হলো বাস্তবের শক্ত জমিনে দাঁড়িয়ে বলা দৃঢ় প্রতিজ্ঞার কথা। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি এই তথ্য নিশ্চিত করেছে, যা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। সম্প্রতি IRGC প্রকাশ করেছে একটি চোখ ধাঁধানো ভিডিও, যেখানে সুশৃঙ্খল সারিতে দাঁড়িয়ে আছে অত্যাধুনিক ব্যালিস্টিক মিসাইল ও আত্মঘাতী ড্রোনের বিশাল বহর। ট্রাম্প ও নেতানিয়াহুর বুকে কাঁপুনি ধরাতে এই ভিডিও যেন এক নীরব কিন্তু শক্তিশালী বার্তা। এসব অস্ত্র শুধু প্রদর্শনীর জন্য তৈরি হয়নি, সাম্প্রতিক যুদ্ধবিরতির মাঝেও থেমে থাকেনি ইরানের অস্ত্র কারখানার চাকা। অর্থাৎ যুদ্ধের দাবানলেও ইরানের কারিগরি মনোবল ও উৎপাদন সক্ষমতা এতটুকু টলেনি, বরং আরও বেগ পেয়েছে। সাম্প্রতিক সামরিক আগ্রাসনে ইরানের কোমর ভেঙে দেওয়ার স্বপ্ন দেখেছিল ইসরায়েল ও তার মার্কিন পৃষ্ঠপোষক, কিন্তু মাঠের ফলাফল বলছে সম্পূর্ণ ভিন্ন কথা।
সেই পায়তারায় এক প্রকার মুখ থুবড়ে পড়েছে তারা। পাখির পালক গেছে হয়তো, কিন্তু পাখি মরেনি, বরং আরও শানিত ডানায় ইরান এখন প্রস্তুত পরবর্তী ঝাঁপের জন্য। আইআরজিসি তার সাম্প্রতিক বিবৃতিতে স্পষ্ট ভাষায় জানিয়েছে, পুনরায় আগ্রাসন চালানো হলে পূর্ব নির্ধারিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতে একযোগে কঠোর পাল্টা হামলা চালানো হবে। এ কোনো আবেগের কথা নয়, এ হলো সুনির্দিষ্ট রণকৌশলের ঘোষণা। ট্রাম্প নেতানিয়াহুর যৌথ চাপের কৌশল মূলত পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে ইরানকে সমঝোতার টেবিলে বসাতে চায়। পারস্য উপসাগরে 3টি বিমানবাহী রণতরী মোতায়েন করে সামরিক চাপ তৈরির এই কুটোচাল নতুন কিছু নয়, কিন্তু তেহরান বারবার স্পষ্ট করে দিচ্ছে, ভয় দেখিয়ে তাদের কাছ থেকে কোনো ছাড় আদায় সম্ভব নয়। যে জাতি দশকের পর দশক নিষেধাজ্ঞা ও অবরোধ সহ্য করেও নিজের পায়ে দাঁড়িয়ে নিজস্ব প্রযুক্তিতে অস্ত্র বানিয়েছে, সে জাতিকে রণতরীর শাড়ি দেখিয়ে ঘরে ঢোকানো এ যেন বাঘকে খাঁচায় পড়ার স্বপ্ন দেখার সমান। এই উত্তপ্ত সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে চীন। হরমুজ প্রণালীতে ইরানের পতাকাবাহী তুস্কা জাহাজ আটকের ঘটনায় মার্কিন প্রশাসন দাবি করছে, জ্বালানি তেলের বিনিময়ে চীন ইরানকে দ্বৈত ব্যবহারযোগ্য সামগ্রী ও মিসাইল তৈরির রাসায়নিক পদার্থ সরবরাহ করছে। স্বয়ং ট্রাম্প বিষয়টি উল্লেখ করে জানিয়েছেন, এটি আমেরিকার জন্য মোটেও সুসংবাদ নয়। তবে বেইজিং পুরো অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছে, ইরানের সাথে চীনের স্বাভাবিক বাণিজ্যিক সম্পর্কে তৃতীয় পক্ষের নাক গলানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত যখন দিন দিন আরও বিস্ফোরক রূপ নিচ্ছে, ঠিক তখনই আকাশে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ। ড্রোন, যুদ্ধবিমান আর মিসাইলের এক ভয়ঙ্কর সংঘর্ষ। ইরান দাবি করেছে, তাদের আকাশসীমার গভীরে একটি বহুমূল্যের মার্কিন ড্রোন ভূপাতিত করা হয়েছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ জানায়, ইস্পাহান প্রদেশের আকাশে একটি MQ-1 ড্রোন ধ্বংস করা হয়েছে। এই অভিযান পরিচালনা করেছে ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের দাবি, এটি ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ নজরদারি মিশনের অংশ, যা তাদের উন্নত সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়। শুধু ড্রোন নয়, ইরান আরও বড় দাবি তুলছে। তাদের মতে, সাম্প্রতিক সংঘর্ষে তারা একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে, যার মধ্যে রয়েছে হরমুজ প্রণালীর কাছে এবং দক্ষিণ পশ্চিম ইরানের আকাশে সংঘটিত হামলা। ইরানি কর্মকর্তারা একে বলছেন একটি টার্নিং পয়েন্ট, একটি কালো দিন যেখানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকাশ শক্তিকে বড় ধাক্কা দেওয়া হয়েছে। একই সময় ইসরায়েলও থেমে নেই। তারা তেহরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার ঘোষণা দিয়েছে। লক্ষ্যবস্তু ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, অস্ত্র গবেষণা কেন্দ্র এবং ব্যালিস্টিক মিসাইল সংরক্ষণাগার। ইসরায়েলের দাবি, এসব স্থাপনা ইরানের উন্নত অস্ত্র তৈরির মূল কেন্দ্র। যদিও এসব হামলার স্বাধীনভাবে যাচাই করা তথ্য এখনও পাওয়া যায়নি। এই সংঘর্ষে আকাশ যেন হয়ে উঠেছে যুদ্ধক্ষেত্র। ড্রোন, ফাইটার জেট, ফ্লেয়ার সব মিলিয়ে এক উচ্চ ঝুঁকির লড়াই চলছে। এরই মধ্যে তাসনিম নিউজ এজেন্সি নতুন দাবি তুলেছে। তারা বলছে, একটি মার্কিন বা ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত হতে পারে। তাদের প্রকাশিত ছবিতে দেখা গেছে ধ্বংসাবশেষ, যেখানে একটি ইঞ্জিনের এক্সহস্ট অংশ দেখা যায়। বিশ্লেষকদের মতে এটি F-16 বা F-35 হতে পারে, তবে F-16 হওয়ার সম্ভাবনাই বেশি। আরও জানা গেছে, তেহরান সহ বিভিন্ন শহরের আকাশে একাধিক যুদ্ধবিমান উঠতে দেখা গেছে এবং ইরানি প্রতিরক্ষা ইউনিট সেগুলোর বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে। কিছু বিমান পালানোর চেষ্টা করতে ফ্লেয়ার ছুড়েছে। তবে এসব দাবি এখনও স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বড় ধরনের ঘটনা সামনে এসেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হরমুজ প্রণালীর কাছে একটি A-10 ওয়ারথগ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। একই সময়ে আরেকটি বড় ঘটনা ঘটে। একটি F-15E স্ট্রাইক ঈগল ইরানের আকাশে ভূপাতিত হয়। এই F-15E-তে 2জন ক্রু সদস্য ছিলেন, তার দুজনই ইজেক্ট করতে সক্ষম হন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে, কিন্তু অন্যজন এখনো নিখোঁজ। তাকে খুঁজতে চলছে জোর তল্লাশি। অন্যদিকে A-10 বিমানটির একমাত্র পাইলটকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েল একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। উদ্ধার অভিযানে বাধা না দিতে তারা ইরানি পরিকল্পিত কিছু হামলা স্থগিত করে। ইরানের রাষ্ট্রীয় মিডিয়া প্রথমে দাবি করেছিল তারা একটি F-35 ভূপাতিত করেছে। এমনকি তারা ঘোষণা দেয়, যে কেউ মার্কিন সেনাকে খুঁজে পাবে তাকে পুরস্কৃত করা হবে। এটি এই যুদ্ধের প্রথম নিশ্চিত ঘটনা যেখানে ইরানের আঘাতে একটি মার্কিন ফাইটার জেট ধ্বংস হয়েছে। হোয়াইট হাউসও বিষয়টি স্বীকার করেছে। প্রেস সেক্রেটারি জানিয়েছেন, প্রেসিডেন্টকে পুরো পরিস্থিতি সম্পর্কে জানানো হয়েছে। F-15E স্ট্রাইক ঈগল বোয়িং নির্মিত এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী অস্ত্র। এটি গভীর আঘাত হানতে এবং আকাশে লড়াই চালাতে সক্ষম।
তবে এই ঘটনার পর বড় প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র কি সত্যি আকাশে আধিপত্য ধরে রাখতে পারছে? কারণ এর আগেও 3টি F-15E বিমান ফ্রেন্ডলি ফায়ারে হারানোর খবর ছিল। আর এখন নতুন করে ক্ষতি, নতুন করে ঝুঁকি। এই যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 13 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিরক্ষা মন্ত্রী বারবার দাবি করেছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কার্যত জয়ী। তারা বলছেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে, কিন্তু বাস্তবতা যেন ভিন্ন গল্প বলছে। কারণ আকাশে এখনও লড়ছে ইরান, এখনও প্রতিরোধ করছে, এখনও তারা দেখাচ্ছে তাদের আকাশ এত সহজে দখল করা যাবে না। যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। ট্রাম্পের স্পষ্ট হুঙ্কার, আমরা যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং সামরিক বাহিনীও যুদ্ধের অপেক্ষায় প্রহর গুনছে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই আগ্রাসী অবস্থান কেবল কথা লড়াইয়ে সীমাবদ্ধ নেই। তিনি অকপটে জানিয়েছেন আলোচনা টেবিলে বসার চেয়ে বোমা বর্ষণই তার কাছে এখন অগ্রাধিকার পাচ্ছে। সিএনবিসিকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক ভান্ডার এখন গোলা বারুদে কানায় কানায় পূর্ণ। তিনি বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আমাদের গোলা বারুদের কোনো অভাব নেই। হোয়াইট হাউসের এই সামরিক শক্তির বড়াই করার প্রবণতা দেখে মনে হচ্ছে তারা যুদ্ধের জন্য এক প্রকার তাল ঠুকা অবস্থানে রয়েছে। শান্তি চুক্তির চেয়ে সামরিক শ্রেষ্ঠত্ব প্রদর্শনেই যেন বর্তমান মার্কিন প্রশাসনের আগ্রহ বেশি। অন্যদিকে ইরানও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ওয়াশিংটন যদি মনে করে থাকে ইরানকে সহজে কাবু করা যাবে, তবে তারা সাপের লেজে পা দিচ্ছে। তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী ইরান নতুন নতুন সামরিক কৌশলের পাশাপাশি এমন কিছু বিষয় তৈরি করে রেখেছে যা যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে। ইরান কোনো মতেই পিছু হটতে রাজি নয়, বরং তারা নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করে যুদ্ধের প্রস্তুতি সম্পন্ন করেছে। তেহরানের নীতি নির্ধারকদের হুঁশিয়ারি, নতুন কোনো সংঘাত শুরু হলে তা মার্কিন ও ইসরায়েলি বাহিনীর জন্য নরকতুল্য পরিস্থিতির সৃষ্টি করবে। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে হরমুজ প্রণালী, যা বিশ্ব অর্থনীতির জন্য এক অত্যন্ত স্পর্শকাতর জলপথ। এই প্রণালীকে কবজা করা বা মুক্ত রাখা নিয়ে দুই দেশের দৌড়েই টানাটানি চলছে দীর্ঘদিন ধরে। কূটনৈতিক মহলে খবর চাউর হয়েছিল যে ইসলামাবাদে একটি শান্তি আলোচনা অনুষ্ঠিত হবে এবং এতে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। কিন্তু ইরানের সাম্প্রতিক অনীহা এবং দুই দেশের একে অপরের প্রতি অবিশ্বাসের কারণে এই শান্তি আলোচনার ভবিষ্যৎ এখন অগাধ জলে পড়ার মতো অবস্থায় দাঁড়িয়েছে। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উস্কানিমূলক কর্মকাণ্ড শান্তি আলোচনার পরিবেশ নষ্ট করেছে। ফলে দীর্ঘস্থায়ী কোনো সমাধানের আশা এখন ক্ষীণ। উভয় পক্ষ যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তখন বিশ্ব অর্থনীতিতে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে জ্বালানি তেলের দাম যে আকাশচুম্বী হবে তা নিশ্চিত। অনেক বিশ্লেষক মনে করছেন দুই দেশের অতি আক্রমণাত্মক নীতি মূলত ঘোলা জলে মাছ শিকার করার মতো একটি পরিস্থিতি তৈরি করেছে, যেখানে তৃতীয় কোনো পক্ষ এই অস্থিতিশীলতা থেকে ফায়দা লুটতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মিত্র দেশগুলোর কাছে ক্রমাগত এই পরিস্থিতির কান ভারী করার অভিযোগ উঠছে, যাতে ইরানকে বৈশ্বিক রাজনীতিতে একঘরে করা যায়। মার্কিন যুদ্ধ বিমান আর ইরানের ক্ষেপণাস্ত্র, এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে বিশ্ব শান্তি। প্রেসিডেন্ট ট্রাম্পের অটল অবস্থান ও তেহরানের পাল্টা হুঁশিয়ারি বুঝিয়ে দিচ্ছে যে আলোচনা ও সংঘাতের মধ্যে যে সূক্ষ্মরেখা ছিল তা ক্রমেই মুছে যাচ্ছে। শেষ মুহূর্তের কোনো নাটকে পরিবর্তন কি বিশ্বকে বড় ধরনের যুদ্ধ থেকে রক্ষা করতে পারে, নাকি বিশ্ববাসী একটি ভয়াবহ সংকটের দিকে ধাবিত হচ্ছে? সময় এখন কেবলই ক্ষণ গণনা করছে। ইরান ইস্যুতে রাশিয়া এবং চীন সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর দাবির বিরুদ্ধে দাঁড়িয়েছে। তারা তেহরানের পারমাণবিক অবস্থানের প্রতি তাদের প্রকাশ্য এবং বলিষ্ঠ সমর্থন ব্যক্ত করেছে। চীন সফরে গিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ বেইজিংয়ে চীনা নেতাদের সাথে বৈঠকের পর একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও উত্তেজনাপূর্ণ বক্তব্য রাখেন। তিনি সাফ জানিয়ে দেন যে একচেটিয়া শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার অলঙ্ঘনীয়। তার মতে এই অধিকার আন্তর্জাতিক আইনে অত্যন্ত স্পষ্টভাবে নিহিত। মার্কিন অবস্থানের ওপর সরাসরি আঘাত। ল্যাভরভের এই দ্ব্যর্থহীন মন্তব্য আন্তর্জাতিক পর্যায়ে চাঞ্চল্য তৈরি করেছে। এটি মূলত চলমান আলোচনায় ইরানের শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর একগুঁয়েমিকে সরাসরি চ্যালেঞ্জ এবং খাটো করে দেখছে। আমেরিকার এই দাবির কোনো আইনি ভিত্তি নেই বলেই রুশ পররাষ্ট্রমন্ত্রী ইঙ্গিত দেন। তিনি রাশিয়া এবং চীনের অবস্থান পরিষ্কার করে বলেন যে তারা এই সংকটের অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন করে। তবে নেগোসিয়েশনস অবশ্যই বাস্তবসম্মত এবং বৈধ লক্ষ্যের উপর ভিত্তি করে পরিচালিত হতে হবে।
যা সব পক্ষের জন্য গ্রহণযোগ্য হয়। ল্যাভরভ বলেন, আমরা বিশ্বাস করি যে আন্তর্জাতিক আইন প্রতিটি দেশের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির অধিকারকে পুরোপুরি স্বীকৃতি দেয়। IAEA এর প্রমাণ এবং বাস্তব পরিস্থিতি। ল্যাভরভ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জোর দিয়ে বলেন যে ইরানের পারমাণবিক উপাদান সামরিক উদ্দেশ্যে ব্যবহারের কোনো প্রমাণ খুঁজে পাওয়া যায়নি। তিনি মনে করিয়ে দেন যে ইরান পরমাণু অপসারণ চুক্তির স্বাক্ষরকারী এবং তারা IAEA এর পরিদর্শনের অধীনে রয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচির জন্য আন্তর্জাতিক আইন এবং IAEA এর মানদণ্ড মেনে চলছে। তাদের শান্তিপূর্ণ কর্মসূচির অধিকারের উপর আঘাত করা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিনি 2015 সালের ঐতিহাসিক পারমাণবিক চুক্তিতে রাশিয়ার ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন। তখন রাশিয়া ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ল্যাভরভ ইঙ্গিত দেন যে মস্কো আবারও প্রয়োজনে অত্যন্ত সমৃদ্ধ উপাদান পুনরায় প্রক্রিয়া করে পারমাণবিক জ্বালানিতে রূপান্তর করতে বা রাশিয়াতে সংরক্ষণ করতে সহায়তা করতে প্রস্তুত। পশ্চিমাদের সমালোচনা ও ভূ রাজনৈতিক সংঘাত। সার্গেই ল্যাভরভ ইউরোপীয় শক্তিগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি বলেন যে তারা ওয়াশিংটনের পরমাণু চুক্তি থেকে একতরফাভাবে বেরিয়ে যাওয়ার বিষয়ে কোনো প্রতিবাদ করেনি, অথচ তেহরানের ওপর কঠোর শর্ত চাপিয়ে দিচ্ছে। তিনি এটিকে ভণ্ডামি এবং ঔপনিবেশিক মানসিকতার প্রকাশ বলে অভিহিত করেন। তিনি বর্তমান আলোচনায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের কথা উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা, বিশেষ করে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নেওয়া এবং কঠোর যাচাইকরণ ব্যবস্থার উপর জোর দিচ্ছেন। অন্যদিকে ইরান তাদের মজুদ হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছে এবং এর পরিবর্তে পতনের প্রস্তাব দিচ্ছে। ল্যাভরভ অভিযোগ করেন যে পশ্চিমারা বিশ্বজুড়ে তাদের হেজেমনি বা আধিপত্য পুনরুদ্ধারের চেষ্টা করছে। তাদের দীর্ঘ ইতিহাসের দাস ব্যবসা এবং ঔপনিবেশিক মানসিকতা আজ আধুনিক রূপে প্রকাশিত হচ্ছে। তিনি বলেন, রাশিয়া, চীন বা বিশ্বের সংখ্যাগরিষ্ঠ দেশ এই ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গির সাথে একমত হতে পারে না। হরমুজ প্রণালী এবং আন্তর্জাতিক প্রভাব। ল্যাভরভ যুক্তি দেন যে ইরানের হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত মূলত মার্কিন এবং ইসরায়েলি সামরিক চাপের প্রতিক্রিয়া। তার মতে এই দৃষ্টিভঙ্গি উপসাগরীয় আরব দেশগুলোর অনেকেই ব্যক্তিগতভাবে শেয়ার করে। তিনি আরও ঘোষণা করেন যে রাশিয়া এই সরবরাহ বিঘ্নিত হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত। তিনি এশিয়ার বিভিন্ন অঞ্চলে পশ্চিমাদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেন। ইউক্রেন সংকট, মধ্যপ্রাচ্য, সেন্ট্রাল এরিয়া, দক্ষিণ ককেসাস এবং তাইওয়ান প্রণালীর উত্তেজনাকে তিনি সরাসরি পশ্চিমা দেশগুলোর নীতির ফলাফল বলে মনে করেন। তিনি বলেন, পশ্চিমের সমষ্টিগত নীতিসমূহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে অস্থিরতা তৈরি করছে। মার্কিন রণকৌশলের ভরাডুবির করুণ আর্তনাদ। ৩৮ দিনের অসম লড়াইয়ে ইরান এমন এক রণকৌশল প্রদর্শন করেছে যা দেখে বিশ্বের সামরিক বিশ্লেষকদের আক্কেল গুরুম হওয়ার জোগাড়। পরাশক্তি হিসেবে পরিচিত আমেরিকা যখন ভেবেছিল তারা নিমিষেই ইরানকে ঘুরিয়ে দেবে, তখন বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। এই যুদ্ধে ইরান কেবল একটি দেশ হিসেবে নয়, বরং এক অপরাজেয় নায়কের মূর্তিতে আবির্ভূত হয়েছে, যার বুদ্ধিমত্তার কাছে কুল কিনারা পাচ্ছে না পেন্টাগন। ইরান সম্মুখ সমরে বুক চিতিয়ে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের গর্বের ধন প্যাট্রিয়ট, ইন্টারসেপ্টর আর টমাহক ক্রুজ মিসাইলগুলো এখন কেবল সংখ্যাতত্ত্বের পাতায় বন্দী। ইরান তার সস্তা ড্রোন আর নিখুঁত নিশানার মিসাইল দিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে এমনভাবে ব্যতিব্যস্ত রেখেছে যে ওয়াশিংটনকে এখন হারির খবর দিতে হচ্ছে। মাত্র ৩৮ দিনে ১২০০ প্যাট্রিয়ট আর ১০০০ টমাহক খরচ করে মার্কিন ভান্ডার এখন খালি হওয়ার দিকে। ইরানের ড্রোনগুলো যখন ঝাঁকে ঝাঁকে মার্কিন রণতরী আর ঘাঁটির দিকে ধেয়ে গেছে, তখন সেই সস্তা ড্রোন ঠেকাতে লাখ লাখ ডলারের দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পেন্টাগন এখন নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। এই যুদ্ধের ময়দানে ইরান প্রমাণ করেছে যে কেবল আধুনিক প্রযুক্তিতে আকাশকুসুম কল্পনা করলেই যুদ্ধ জেতা যায় না। তার জন্য চাই অদম্য সাহস আর কৌশলী পরিকল্পনা। মার্কিন সেনারা যখন $৫.৬ বিলিয়ন গোলা বারুদ খরচ করে ভেবেছে তারা বিজয়ী, ইরান তখন ছায়াযুদ্ধের কৌশলে তাদের নাজেহাল করে ছেড়েছে। পেন্টাগন যে ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়া বা চীনের মতো পরাশক্তির জন্য তুলে রেখেছিল, পারস্যের এই বীরদের ঠেকাতেই সেগুলো সব জলবৎ তরলং হয়ে গেছে। ১১০০টি JASSM-ER ক্ষেপণাস্ত্রের অপচয় প্রমাণ করে ইরানের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করে মার্কিনীদের জন্য ছেলে খেলার মতো সহজ নয়।
যেখানে প্রতিদিন $1 বিলিয়ন খরচ করে আমেরিকা এখন দেউলিয়া হওয়ার পথে, সেখানে ইরান অত্যন্ত শান্ত মাথায় তাদের তুরুপের তাসগুলো খেলছে। আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা এখন তিলকে তাল করা দম্ভ থেকে সরে এসে কংগ্রেসের কাছে হাত পাচ্ছে। সিনেটের সশস্ত্র সেবা কমিটির প্রধান জ্যাক রিড যখন এই ঘাটতি পূরণে বছরের পর বছর সময়ের কথা বলছেন, তখন তেহরানের ঘরে বইছে বিজয়ের হাওয়া। ইরান কেবল নিজের ভূমি রক্ষা করেনি, বরং বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ভারসাম্যের ভিত নাড়িয়ে দিয়েছে। ইউরোপ ও এশিয়া থেকে অস্ত্র সরিয়ে এনেও যখন ইরানের অগ্রযাত্রা রোখা যাচ্ছে না, তখন বোঝাই যায় যে পারস্যের এই বীরেরা কতটা শক্ত ইটের জবাব পাটকেলে দিতে জানে। এই পরিস্থিতি নিয়ে জ্যাক রিড গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এখন যে গতিতে অস্ত্র ব্যবহার ও উৎপাদন হচ্ছে তাতে ঘাটতি পূরণ করতে কয়েক বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এই কারণেই পেন্টাগন অতিরিক্ত অর্থের জন্য কংগ্রেসের কাছে আবেদন করেছে। তবে প্রশ্ন উঠছে, মার্কিন প্রতিরক্ষা শিল্প এত দ্রুত এই বিপুল পরিমাণ দামি অস্ত্র তৈরি করতে পারবে কিনা। এই যুদ্ধ আরেকটি বড় দুর্বলতাও সামনে এনে দিয়েছে। দেখা যাচ্ছে তুলনামূলক সস্তা ড্রোন বা সাধারণ হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রকে কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হচ্ছে। বিশ্লেষকদের মতে এই পদ্ধতি দীর্ঘমেয়াদে টেকসই নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের বিশেষজ্ঞ মার্ক এফ ক্যানসিয়ান সতর্ক করে বলেছেন, যুদ্ধ শুরুর আগেই অনেক গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুত কম ছিল, আর এখন তা আরও বিপজ্জনক অবস্থায় পৌঁছেছে।